রাজশাহী। ছোটখাটো খুনসুটির মধ্যে দিয়ে তারা শপিং শেষ করে বাড়ি ফেরে। তারা ফিরেছে রাত 8টা বেজে গেছে। বাসার ঘরে সবাই গোল হয়ে বসে জিনিসগুলো দেখছে। শাড়ি গয়না ছাড়াও আরও বেশ কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে। বাকি আছে বরের কিছু জিনিস, সেগুলো যত দ্রুত সম্ভব কিনে ফেলতে হবে। আরাফাত শিকদার বললেন, মেয়ে কেনাকাটার তো প্রায় শেষ, এবার ছেলে কেনাকাটা করতে হবে। আজ একসাথে করে নিলেই পারতে, হাতে আর বেশি সময় নেই। মেয়েরা তো আর বুঝবে না ছেলেদের জিনিস কিনা। আমি নিষেধ করেছি আতিয়াকে, ওরা বরং তোরা গিয়ে কিনে আনিস। বড় ভাইজান, ও যা খুঁতখুঁতে, আমাদের কেন কি পছন্দ হবে? এখন কি তাহলে যার জিনিস তাকে কিনতে বলবো? এমনিতেও বিয়ের শাড়ি কিনতে বলাতেই কেমন দোনা মোনা করছে, এখন এগুলোর কথা বললে কি রাজি হবে? ভাইয়াকে কল করে শুনালেই হয় তারটা সে নিজে কিনবে কিনা। কে বলেছে তোর মাথায় বুদ্ধি নেই? কত বুদ্ধি আমার ভাতিজার! এই, তোর মনে হয় ওকে তুই জিজ্ঞাসা করবি আর ও বলবে ওর বিয়ের বাজার ও করবে কিনা? তাদের কথাবার্তায় এই প্রথম মনে হয় সিরাত একটু লজ্জা পেল। বিয়ে নিয়ে তার মধ্যে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না। না, ভয় লজ্জা না, যেন স্বাভাবিক সবকিছু। তবে আজ সবার মুখে এমন সরাসরি আলোচনা শুনে একটুখানি লজ্জা পেল। সে ধীরে সুস্থে নিজের জায়গা ত্যাগ করে সিঁড়ি ভাঙিয়ে চলে আসতে গেলে মিথিলা ফিস ফিস করে তাকে ডেকে বলে, ননদি কি লজ্জা পেল? আয় হায়, দেখো ভাবি লাল হয়ে গেছে মুখ। আমি তো অবাক হলাম ওর লজ্জা পাওয়া দেখে। এই থামবে তোমরা? তোমরা বুঝি বিয়ের সময়ও লজ্জা পাওনি? ভাবি, কাকি আর তুই কি এক হলি? বজ্জাত ছোঁয়ার সামনে থেকে সিরাত চলে যায় তাদের রেখে। এদিকে সিরাতের অবস্থা দেখে ওরা তিনজন একচোট হেসে নেয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে যায়। নাবিল থাকছে তার দাদার কাছে। বাবার মতো দাদাকেও সে একটু ভয় পায়, তাই তো তার উপস্থিতিতে সে ভদ্র বাচ্চার ন্যায় থাকে। ছাদে ইশতিয়াক আর রামিম দাঁড়িয়ে আছে, দুজনে নিশ্চুপ, তবু তাদের মধ্যে চলছে শব্দহীন অনেক আলাপ। নীরবতা ভেঙে রামিম বলে, কাকাই, আমার না বোনের জন্য চিন্তা হচ্ছে। এত কিছু হয়ে গেল, ও কত স্বাভাবিকভাবে বিয়েতে রাজি হয়ে গেল। অন্যদিকে ভাইয়া যে এত বছরে বিয়ে করতে চায়নি, সেও হঠাৎ রাজি হয়ে গেল। কেন রাজি হওয়াতে কি খুশি হসনি? সিরাত, তোর বোনে নিজের কুমারী বোনকে একজন বাচ্চা সমেত পুরুষের সাথে মানাতে হয়তো তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভেবে দেখিস না যে বিয়েটা না হলে ওর জীবন কত হুমড়িকের মুখে পড়বে। তোর মা ওকে কম জ্বালায় মেয়েটার চাপা স্বভাবের, তাই কিছু বলে না। তোর মা তো ওকে যেন তেনা করে তাড়াইলেই বাঁচে। সে তুমি ঠিক বলেছ। মায়ের যে কি সমস্যা কে জানে। সবার বেলায় ঠিক, ওর বেলায় যত রাগ জেদ। মেয়েটার বিয়েটা হয়ে যাক, ওকে দূরে পাঠিয়ে দিব। ও রানাফের কাছেও ভালো থাকবে, ও রানাফ ওকে ভালো রাখবে। সেটা আমি জানি ভাইয়া, নিজের দায়িত্ব কখনো অবহেলা করবে না। তোমার কি মনে হয় ভাইয়ার মনে এখন আর নাহিলের মায়ের জন্য কোনো জায়গা নেই? তাদের বিয়েটা ভালোবাসার ছিল, এত সহজে পুরোপুরি মন থেকে মুছে ফেলা? যতই ঘৃণা করুক, মনের কোথাও না কোথাও সে আছে। আর এটা নিয়েই বেশি ভয়, সিরাত অনেক বেশি আবেগপ্রবণ। এই জিনিসটা কখনো যদি ওর সামনে প্রকাশ পায়, তবে না জানি সেদিন কি হবে। চিন্তা করিস না, রাহানা ওর অনুভূতি নিয়ন্ত্রণ করতে জানে। আমার বিশ্বাস তার দ্বারা সিরহাত কখনো কষ্ট হবে না। তাই যেন হয়। রওনাক সে আছে মহা ঝামেলায়। কি করবে বুঝতে পারছে না। এই বয়সে এসে হবু বউয়ের জন্য শাড়ি কিনতে হবে তাকে। ভাবতেই অবাক লাগে, আজ অনেকগুলো বছর পর আবারও কোনো নারীর জন্য সে শাড়ি কিনবে, তাও অন্য একজন নারীর জন্য। তার দুশ্চিন্তাকে বাড়িয়ে দিয়ে তার ফোনটা সশব্দে বেজে উঠল। স্ক্রিনে একটা স্বল্প পরিচিত নাম্বার ভাসছে। 2-3 বার কথা হলেও নাম্বারটা কোনো নামে সেভ হয়নি। সে রিসিভ করে। ওপাশ থেকে মেয়েলি গলা ভেসে আসে। মেয়েটার কেউ নয়, তার হবু বউ সিরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ কল দিলে যে, কোনো সমস্যা? না, মানে একটা বিষয়ে কথা বলার ছিল। আপনি ফ্রি আছেন? হ্যাঁ, তুমি বলো, কি বলবে? আমি বিয়ের পরে পড়াশোনা করতে চাই। করবে? এতে সমস্যা কি? না, আম্মু বলছিল যে পড়াবে না। বিয়ের পর মেয়েদের বাইরে বাইরে ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে পড়বে, শেষে একটা অঘটন ঘটবে। কাকে ঠিকই বলেছে। বিয়ের মেয়েদের বাইরে বেশি ঘুরতে নেই, ছেলে মেয়ে মিশে এক কলেজে পড়ে অঘটন ঘটে। আমি রিস্ক নিতে চাই না, তাই তোমাকে গার্লস কলেজে পড়াবো। যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স হয়?
চান্সটা দেবে কে? পড়াশোনার যে অবস্থা, এই বড় আবার পাবলিক, শেষমেশ ন্যাশনাল নয় প্রাইভেট ভার্সিটিতে যেতে হবে। একটু বেশি বললেন না, আমি এতটাও খারাপ ছাত্রী না। আম্মু একটু বাড়িয়েই বলে। হ্যাঁ, আম্মুরা বাড়িয়ে বলে সবসময়, আর আম্মুর মেয়েরা সবসময় ঠিকই করে। সে যাই হোক, আগে এইচএসসি তো দাও, তারপর দেখা যাবে। কলেজে জানো ঠিক মতো শুনলাম। কলেজে কি যাব? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে পড়তে হচ্ছে, এর চেয়ে লজ্জার আর কি আছে? লজ্জার কি আছে? তুমি কি ফেল করে নিচের ক্লাসে আছো? না তো, সমস্যা ছিল তাই আর গ্যাপ পড়েছে, এতে লজ্জা পেতে হবে কেন? মুখে অমন বলাই যায়। বাদ দাও, পরীক্ষার বেশি দিন নেই। বিয়ে শাদীর ঝামেলা শেষ করে মন দিয়ে পড়ো, এরপর দেখা যাবে কি করা যায়। পাবলিক না হলে প্রাইভেট গার্লসে পড়বা। সমস্যা কি জানো তেনো? বিশাল সমস্যা। আমি ভাই বয়স্ক মানুষ, ওইসব কলেজে পড়ে যদি আমার বউয়ের আর আমাকে ভালো না লাগে, তখন যদি আমাকে রেখে অন্য কোনো কম বয়সী ছেলের সাথে চলে যায়, তখন দ্বিতীয়বার বউ হারাবো। একই ভুল বারবার করার মতো বোকা আমি নই। হ্যাঁ, সবাইকে তো এক ভাবেন। যত সব মেজাজ খারাপ করার কথাবার্তা করবোই না। সেই ভালো, তাহলে অন্তত চিন্তামুক্ত থাকতে পারবো। আর রেজাল্ট ভালো না হলে আমি এমনিও পড়াবো না। এখন ফোন রেখে যাও, ঘুমাও। রওনাফ কল কেটে দেয়। সে যতই মজা করে কথাগুলো বলুক, সে বোঝে মেয়েটা কতটা দুশ্চিন্তায় আছে, অনিশ্চয়তায় আছে তার জীবন নিয়ে। তাই তো সহজ করার এই ছোট্ট প্রচেষ্টা তার। সে চায় সে যেমনই থাকুক না কেন, তার কাছের মানুষগুলো সবসময় ভালো থাকুক। পরদিন সকাল 9:30। আশরাফ দেখে তার রুমের পাশের দরজাটা এখনো খোলেনি। আজ একটু চিন্তিত হয় সে। সে যতটুকু জানে, মেয়েটা তো এত বেলা করে কখনোই ঘুম থেকে ওঠে না। তাই সে বাধ্য হয়ে দরজার নব ঘুরিয়ে দরজাটা খুলে ভেতরে উঁকি দিয়ে দেখে রুমের মধ্যে শুনশান নীরবতা, পর্দাগুলো আজ টেনে রাখা। সে এগিয়ে যায় বিছানার দিকে। ডান পাশে নিশাদ ঘুমিয়ে আছে, তার পাশেই উল্টো করে শুয়ে আছে নাজ, গলা অবধি কম্বল দিয়ে ঢাকা তার। এই গরমের মাঝেও সে এভাবে পেঁচিয়ে শুয়ে আছে দেখে চিন্তার মাত্রা বৃদ্ধি পায়। সে নিশাদকে বার কয়েক ডাকতে নিশাদের ঘুম আলগা হয়। মুখের সামনে বাবাকে দেখে তার গলা জড়িয়ে ধরে উঠে পড়ে। মেয়েকে তুলে কোলে নেয় সে। পাপা এত তকাল তকাল কেন দেখতো? আমার ঘুম হয়নি। কেন বাবা, তুমি রাতে ঠিক মতো ঘুমাওনি? না পাপা, কাল আমার দোল হলে তিললাতে আম্মা টুপ করতে পারছিল, তাই আমি আমার মাথার কাপড় ভিজিয়ে দিয়েছি, যেভাবে আম্মা আমাকে দেয়। তাই নাকি সোনা? তা পাপাকে কেন ডাকলে না? আম্মা নিজের কোলেতে ডাকতে, তাই। ঘুমের মাঝে কথার আওয়াজ পেয়ে নাজের ঘুম হালকা হয়। তার জ্বর পড়লেও মাথার ভারী ভাবটা কাটেনি। তাই কোনো মতে চোখ খুলে আশেপাশে দেখে। সামনে আশরাফ ও তার মেয়েকে দেখে তড়িঘড়ি করে উঠতে গেলে আশরাফ বাধা দেয়, বলে, উঠতে হবে না, শুয়ে থাকো। রাতে নাকি অসুস্থ ছিলে, তা আমাকে ডাকুনি কেন? তুমি সারাদিন খাটাখাটুনি করে রাতে বাড়ি এসো, ক্লান্ত থাকো, তাই আর ডাকতে মন চায়নি। তোমার আর নিষেধের বিষয়ে আমার কোনো ক্লান্তি আসে না নাজ। এরপর যেন আর এমন কিছু না শুনি, এতে মনে হয় আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি না, আমাদের ঠিকমতো রাখতে পারছি না। নাজ মাথা নিচু করে নেয়। কত করেছে লোকটা তাদের জন্য, বিনিময়ে কিছুই দিতে পারেনি সে। কিভাবে দেবে সে? কিভাবে দেবে? সে যে অপারক। আজকাল প্রায় তার শরীরটা খারাপ থাকে, কোনো কিছুতেই মন বসাতে পারে না, সব কিছু বিরক্ত লাগে। লোকটাকে আর কত জ্বালাবে? আশরাফ নাজ ও নিশাদকে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরে থাকে। আশরাফ একটি ব্যবসায়ী পরিবারের ছেলে। বংশ পরম্পরায় সেও এখন একজন সফল ব্যবসায়ী। দেশ বিদেশে তার ব্যাপক নামডাক। 6 বছর আগে নাজ ও নিশাদকে নিয়ে এই শহরে আসে। সেই থেকেই চলছে তাদের একঘেয়ে জীবন। আশরাফ নিশাদকে কোলে নিয়ে বের হয় রুম থেকে। যাওয়ার আগে নাজের উদ্দেশ্যে বলে, কষ্ট করে একটু উঠে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবারটা রুমে দিয়ে যাচ্ছি। না না, তার দরকার নেই, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। চুপ থাকো, যা বলছি তাই করো। বলে সে রুম ত্যাগ করে। নাজ বসে বসে ভাবে, আজ বহুদিন পর তার একসময় প্রিয় মানুষটি তার স্বপ্নে এসে ধরা দিয়েছে। অসুস্থ হলেই অবচেতন মন তাকে নিয়ে ভাবে, তাই তো স্বপ্নে এসে হানা দেয় সে। তেমনই আজও এসেছিল। মুখে সেই চিরচেনা হাসি, বাচ্চামো ভাবটা। তার অসুস্থতায় কতখানি অস্থির হয়ে উঠত সে, যেন শরীরটা তার হলেও কষ্টটা বিপরীত মানুষটা অনুভব করতে পারত। তাই তো এতগুলো বছরে তার প্রিয় সময় হয়ে উঠেছে এই অসুস্থতার সময়গুলো। সে জানে তাকে নিয়ে ভাবাও পাপ, এই জন্য সে ইচ্ছা করে আশরাফকে রাখে না।
আশরাফের উপস্থিতিতে যদি প্রিয় মানুষটি অভিমান করে কল্পনা থেকেও হারিয়ে যায়, সে জানে তাকে নিয়ে ভাবা পাপ, তবুও মন মানে না। ভাবতে ভাবতে চোখ গড়িয়ে 2 ফোঁটা পানি পড়ে, পানিটুকু মিশে বিছানা থেকে নেমে পড়ে। এই শহরে 2 জন পুরুষ বেরিয়েছে শপিং এর উদ্দেশ্যে। রওনাক, সে বেজায় বিরক্ত বাবার কাজে, তাকেই কেন এই কাজটা দেওয়া হলো। অন্যদিকে রাইহান ফাঁক ফোকরে মজা নিতে ব্যস্ত। বন্ধুর মুখখানে আজ দেখার মতো হয়েছে। বিয়ে করবে না করতে করতে আজ হবু বউয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছে। একটু বাজিয়ে দেখতে সে গলা খাকারি দিয়ে বলে, হ্যাঁ রে ভাই, ফিলিংস কেমন? এ বয়সে এসে বিয়ে করছিস, তোর কপাল আছে বলতে হবে। বিয়ে করব না বলতে বলতে একদম সুন্দরী কুমারী পেয়ে গেলি। আয় হায়। একরাশ বিরক্তি নিয়ে তাকায় রাইহানের দিকে। তোর হাত পাগুলো অনেকদিন হলো ভালো আছে দেখছে, এটা সহ্য হচ্ছে না তোর? ভাঙতে হবে দেখছে। পা ভাঙলে বন্ধুর বিয়ে খেতে যাব কিভাবে? তোকে দাওয়াত করছে কে শুনি যে বিয়ে খাবি? তোকে কে বলেছে? আমি তো দাওয়াত দেওয়ার আশায় বসে আছি। আমি অলরেডি দাওয়াত পেয়ে গেছি আঙ্কেলের পক্ষ থেকে। বচ্চাদ, তুই আমার বাপ পর্যন্ত চলে গেছিস? রাগ করিস না, চল, যে কাজে এসেছি সেই কাজ করি। 2 বন্ধু ঢুকে একটা বড় শাড়ির দোকানে। 2 জন মিলে শাড়ি দেখছে। মন মতো মিলছে না, খুঁজে খুঁজে রাইহান একটা হালকা গোলাপি শাড়ি বের করে রওনাকের হাতে দিয়ে বলে, এটা দেখ, বিয়ের শাড়ি নাকি ওরাও কিনছে, তাহলে তুই বরং বউ ভাতের শাড়ি কিনে নে। আর এটা বেশ ভালোও লাগছে দেখতে। এটা মানাবে না, ও নিজে তো কি পরিমাণ সাদা, তার উপর এমন হালকা কালার পরলে শাড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। রওনাকের কথা শুনে রাইহান হেসে ফেলে। বাহ বন্ধু, তুই এত মনোযোগ দিয়ে দেখছিস যে বুঝে ফেলছিস এ শাড়িতে তাকে খুঁজে পাওয়া যাবে না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, সে আমার চাচাতো বোন, জন্মের পর থেকে দেখে আসছে, তাই আলাদা করে মনোযোগ দিতে হবে না, এমনি বোঝা যায়। হ্যাঁ বুঝছি, আর বলতে হবে না। এখন দেখ কোনটা নিবি তো চাচাতো বউয়ের জন্য। রওনাক খুঁজে খুঁজে একটা গাঢ় সবুজের ভিতর হালকা তামা রঙের একটা কাজ করা শাড়ি পছন্দ করে, সেটা কিনে নেয়। বিয়েতে সাধারণত তো লাল শাড়ি পরে, তবে তার মনে হয়েছে এটা সিরাতকে বেশি মানাবে। 2 জন কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়ে। কাল সকাল সকাল রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। পরদিন হলুদ, এরপর শুক্রবার বিয়ে। সে শুধু চেয়েছিল কাবিন করবে। দ্বিতীয় বিয়েতে আর কি বা অনুষ্ঠান। তার চাচা ইশতিয়াক তাকে বোঝায় তার দ্বিতীয় বিয়ে হলেও সিরাতের জন্য প্রথম, তাই কিছু সকাল রাত থাকতেই পারে। সিরাতের দিকটা বিবেচনা করে সে আর কিছু বলে না। এখান থেকে গিয়ে নাবিলের সাথে কথা বলতে হবে। ছেলেটা হয়তো জানেই না তার বাবার বিয়ে, কোন মুখে কথা বলবে সে যদি ছেলে তাকে ভুল বোঝে। রাত 11:20 রওনাকের ফোনটা 2 বারের মতো বেজে ওঠে। সে তড়িঘড়ি করে রুমে এসে কল রিসিভ করে। ওপাশ থেকে নারীর কণ্ঠ ভেসে আসে, এক নারীর কণ্ঠ। সকাল থেকে শিকদার বাড়িতে শুরু হয়েছে অন্যরকম আমেজ। অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি বলতে কেবল কাছের কয়েকজনকেই দাওয়াত করা হয়েছে। তার মধ্যে একজন রওনাফের বোন রাবেয়া, বাড়ির বড় মেয়ে। তার কদরটাও অন্যরকম। স্বামীর সাথে চট্টগ্রামে থাকে। ভাইয়ের বিয়ের খবর শুনে দেরি না করেই চলে এসেছে। সাথে আছে তার স্বামী আহসান কবির, পেশায় একজন প্রফেসর। সারা সিঁড়ি থেকে নামছে। বসার ঘরে রাবেয়াকে দেখে সারা এক প্রকার দৌড়ে গিয়ে জাপটে ধরে তাকে। আপু, কখন আসছো তুমি? এত লেট করলে কেন? তোমাকে তো আরো 2 দিন আগে বলেছি। তোর ভাইয়া ছুটি ম্যানেজ করতে একটু সময় লাগছে। সিরাত কই? ও রুমে আছে, যাও গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। রাতে আজ ধামাকা হবে। কি ধামাকা শুনি? কোন খিচুড়ি পাকাচ্ছিস? কোনো খিচুড়ি বিরিয়ানি না, সব প্ল্যান ভাবি আর কাকিয়ার। করবিটা কি? সারা রাবেয়ার কানে কানে কিছু বলে। রাবেয়া একটু ঘাবড়ে যায়, বলে, আব্বু কাকারা জানে? পাগল নাকি? আগে বলে সব ডিসমিস করব? পরে শুনলে তখন? চাপ নিও না, কিচ্ছু হবে না। ভাই বোনের একসাথে বিয়ে, মজা তো ডাবল করব। দেখিস তোদের জন্য আমার জন্য বকা না খাওয়া লাগে। আমি আসছি বাপের বাড়ি বেড়াতে, এসে বকা খেয়ে জামাইয়ের সামনে ইজ্জত হারাতে চায় না। আচ্ছা থাক, বাকিদের সাথে দেখা করে আসি। রাবেয়া সিঁড়ি ডিঙিয়ে উপরে চলে যায়। সোজা চলে যায় সিরাতের ঘরে। সেখানে গিয়ে দেখতে পায় 3 মাথা এক জায়গায়। মিথিলা, আতিয়া আর সিরাত 3 জন গোল হয়ে কিছু করছে। রাবেয়া হঠাৎ করে গিয়ে সিরাতকে চেপে ধরে বলে, বড় ভাবি। সিরাত হঠাৎ এমন করায় হক চুকিয়ে যায়। পিছন ফিরে রাবেয়াকে দেখে যেন জানে পানি আসে। পরক্ষণেই তাকে কি বলে সম্বোধন করেছে তা মনে হতেই কটমটিয়ে যায়। কি বলে তুমি?
কি বলছি আমি? কি বলে ডাকছো তুমি? তুই যা তাই বলছি। রাবাপু একদম হেয়ালি করবা না। তা ভাবিকে ভাবি বলবে না তো কি বলবে? তোমাকে তো আমিও ভাবি ডাকবো, কিন্তু সঙ্গী পাচ্ছি না, সাহসও হচ্ছে না। এখন আমার দল ভারী করতে লোক এসে গেছে। এই বলে রাবেয়া ও মিথিলা হাতে হাত মিলায়। এদিকে সিরাতকে লজ্জা অস্বস্তি ঘিরে ধরে। আপন মানুষগুলোর এমন পরিবর্তন তার লজ্জা দ্বিগুণ করে দিয়েছে। ভাবি দেখো, তোমার বড় জায়ের এখনই গাল লাল হয়ে গেছে। ছোট মা, দেখো তো ওরা আমাকে নিয়ে মজা করছে। এই তোরা বড় বৌমার সাথে এমন করছো কেন? তোমাদের ভাই আসলে যদি নালিশ দেয় তখন ছাল তুলে নিবে পিঠের। আতিয়ার এমন ঠাট্টায় রাগে দুঃখে সে রুম থেকে বেরিয়ে যায়। পিছনে 3 জন অট্টহাসিতে ফেটে পড়ে। সে সোজা বাড়ির বাইরে হাঁটা দেয়। দরজা পার হতেই শক্তপোক্ত একটা কিছুর সাথে ধাক্কা খায়। ছলছল চোখে তাকায়, মাথা তুলতেই রওনাফের মুখটা ভেসে ওঠে। সিরাতের চোখে পানি থেকে এসে জিজ্ঞেস করে, চোখে পানি কেন? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? সিরাত স্থানকাল ভুলে গড়গড় করে সে ঘটনার বর্ণনা দিতে থাকে। ভাবি, রাবাপু ছোট মা আমাকে নিয়ে মজা করছে। কি মজা করছে? সিরাত 2 হাতে চোখ মুছে বলে, রাবাপু, ভাবি আমাকে বড় ভাবি বলে মজা করছে। ছোট মাকেও বলছি, সেও বলে বড় বৌমা। বলে আমি নাকি আপনি আসলে নালিশ করব, আপনাকে দিয়ে নাকি বকা খাওয়াবো ওদের। রওনা মুচকে হেসে বলে, তাই? এটা তো তাহলে অনেক বড় অন্যায়। চলো তো বিচারটা করে আসে। আমার হবু বউকে নিয়ে মজা করছে, কার এত বড় সাহস? রওনা সিঁড়ির দিকে পা বাড়ায়। বিচারের আশায় সেও তার সাথে পা বাড়ায় কিছু দূর। আগাতেই সে বুঝতে পারে সে কি কাজটাই না করেছে। সে একবার রওনাফের দিকে তাকায়, দেখে তার মুখে এখনো হাসির রেখা। তা দেখে তাকে লজ্জারা আরো ঘিরে ধরে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা পেতে উল্টো ঘুরে সোজা দরজার বাইরে দৌড় লাগায়। তার দৌড় দেখে রওনাফও হেসে নিজের ঘরে চলে যায়। এদিকে সিরাত প্রায় ঘন্টাখানেক ধরে বাগানের দোল্লায় বসে আছে। সে পণ করেছে আজ এই মুখ কাউকে দেখাবে না। সবাই তার সাথে মজা নিচ্ছে। সে যাবে না বাড়ির মধ্যে, করুক একারা একারা বিয়ে। তাকে এভাবে থাকতে দেখে নাবিল এগিয়ে আসে। সে ঘুরতে ঘুরতে বাগানের দিকে আসছিল। সিরাতকে দেখে এগিয়ে আসে, তার পাশে বসে। সিরাত তার দিকে একবার দেখে মুখ ঘুরিয়ে নেয়। নাবিল তার ঘাড়ে মাথা এলিয়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি মন খারাপ নাকি শরীর খারাপ? তোকে বলবো না, তুইও সবার মতো মজাই নিবি। না, মজা করবো না। প্রমিত, বলো তুমি। ভাবি, তোর রাবা ফুপু ছোট দাদি সবাই মজা করতেছে আমার বিয়ে নিয়ে। তোর বাপ সেধে এসে শুনলো, সেও মজা করলো আমার সাথে। বলে সিরাত নাবিলের মাথা সরিয়ে নাবিলের ঘাড়ে মাথা রাখে। নাবিল তার মুখে হাত বুলিয়ে বলে, থাক, কত পেও না। ওরা তো বোঝে না যে কাউকে নিয়ে মজা করতে হয় না। বা তাই চলো। না, তুই যা, আমি এখানেই থাকবো। কেউ মজা করবে না তোমাকে নিয়ে, আমি নিষেধ করে দেবো ওদিন। তুমি চলো, আমার তাতে তাতে থাকবা। নাবিল সিরাতকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে যায় বাড়ির মধ্যে। তাকে নিয়ে যায় তার ঘরে। সেখানে আপাতত কেউ নেই। সে সিরাতকে রেখে বাবার ঘরের দিকে যায়। বাবার ঘরে গিয়ে দেখে রওনা বিছানায় উল্টো ঘুরে শুয়ে আছে। সে চুপি চুপি বিছানার কাছে গিয়ে বিছানায় উঠে রওনাপের পাশে ঘেঁষে তাকে 2 হাত জড়িয়ে শুয়ে পড়ে। ছোট ছোট হাতের আলিঙ্গনে রওনাপের কাঁচা ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখে তার ছেলে। 3 দিন পর ছেলেকে দেখে সেও তাকে জড়িয়ে ধরে 2 হাতে টেনে বুকের ওপর নিয়ে আসে। নাবিল বাবার বুকে শুয়ে তার মুখে হাত বোলাতে থাকে। বাবার কি মন খারাপ? না, কেন মনে হলো তোমার দিয়ে আমার মন খারাপ? আমার বাবা তো তার বাবার কাছে এসে এত চুপ থাকে না। তার তো বাবার কাছে এলে মুখে ফুল ছিঁড়ে ফোটে। কি হয়েছে? কিন্তু হয়নি। মিতু ফুপিকে নিয়ে অন্যরা মজা করেছে, তাই ফুপির মন খারাপ। বলেছে সে রাতের অনুষ্ঠানে যাবে না। এখন বলো, তার বিয়ে সে না গেলে হয়? ঠিক। কি করা যায়? তাই নিয়ে একটু চিন্তা হতে। বলো, ফুপি বলেছে তাকপ নিয়ে ঠোঁটা ছাড়ে দিতে। তুমি কারোর সাথে কথা বলছে না। আচ্ছা, এটা আমি দেখছি। এখন বাবা তোমাকে কিছু কথা বলবে, মন দিয়ে শুনবে। শুনবে তো? হ্যাঁ, তুমি বলো। মিশুকে তোমার কেমন লাগে? কেমন লাগবে? ভালো, কিন্তু একটু অবুধ। মজা কলা বোঝে না, ছোট মানুষ একদম। ছোট মানুষ। তুমি তো বড়। ভাবছো কি আমরা সাথে করে আমাদের ঢাকার বাসায় নিয়ে যাব? কেমন হবে? খুব ভালো হবে বাবা। তুমি জানো মেজদিদা কত বকে ওকে। সবাই ওকে নিয়ে মজা করলে, ওর সাথে নিয়ে গেলে কেউ কিছু বলতে পারবে না। সে যদি তোমার মাম্মা হয়ে সাথে যায় তাহলে কেমন হয়? ও কিভাবে মাম্মা হবে? বাবা ওকে তোমার মাম্মা বানাতে চায়। তুমি মিশুকে মাম্মা বলবে।
কিন্তু বাবা, তোমার দাদু দিদারা চায় মিশু যেন নাবিলের মাম্মা হয়। আমি জানি আমার ছেলে বুঝবে, তাই তোমাকে বলছে। তোমার দাদু দিদারা মিশুর সাথে তোমার বাবার বিয়ে দিয়ে মিশুকে তোমার মাম্মা বানাতে চাচ্ছে। সবাই তাই। রৌনক উপন্যাস মাথা নাড়ায় আর নাবিলকে বলে, মিতু কি আমাদের সাথে থাকবে সব সময়? আগের মাম্মার মতো চলে যাবে না তো আমাদের লেখে? না শোনা, মিশু আমাদের সাথেই থাকবে সবসময়। ওকে আমরা কোথাও যেতে দেব না, যেতে চাইলেও আটকে রাখবো। আচ্ছা, ওকে আমরা আটকে রাখবো, একা একা বের হতে দিব না। যদি আগের মাম্মার মতো হারিয়ে যায়, ও তো ছোট, বোঝে না, রাস্তাও চিনবে না। তুমি সবসময় ওকে চোখে চোখে রাখবে, কখনো একা ছাড়বে না। এরপর আরো কিছু সময় দুজনের মাঝে কথা হয়। রৌনক ছেলেকে বুকে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। তার বুকের ওপর থেকে যেন একটা পাথর সরে গেল। সন্ধ্যায় সবাই এসে জড়ো হয়েছে সিরাতের রুমে। সে ছাদে যেতে নারাজ, সবার সাথে রেগে আছে, সবাই জোরাজুরি করে, কিন্তু সে রাজি হয় না। সবার মাঝে নাবিলও ছিল। সে এগিয়ে সিরাতের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, এভাবে রাগ করলে হয়? তুমি ওদের উপর রাগ করে এত সুন্দর অনুষ্ঠান নষ্ট করবে? দেখবে তো আমরা কত সুন্দর করে সেরিয়েছি। চলো না। যাবো না, ওদের সাথে কোনো ভাব নেই। ওদের সাথে ভাব করতে হবে না, বাবা বলেছে তোমাকে আমার মাম্মা বানাবে, তাই তুমি আমার সাথে ভাব করলেই চলো। আমি আর তুমি মজা করবো। হ্যাঁ। সিরাত নাবিলের কথা শুনে অবাক হয়। রৌনককে কথা বলেছে ওকে, ছেলেটাও কি সহজে মেনে নিয়েছে? সে তো ভয়েই ছিল। ছেলেটা আবার উল্টো কষ্ট পেয়ে না বসে এসব কথা শুনে। সে নাবিলের মুখের দিকে তাকিয়ে মেনে নেয় সবার কথা। একে একে লেহেঙ্গা গয়না পরিয়ে হালকা সাজানো হয় সিরাতকে। আজ বাড়ির ছেলে মেয়ের মিলে মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন করেছে। আজমল শিকদার ও আরাফত শিকদার প্রথমে মানতে না চাইলেও রামিম ও ইশতিয়াকে জোরাজুরিতে চুপ থাকে। সাজানো শেষে সিরাতকে নিয়ে যাওয়া হয়েছে ছাদের দিকে। ছিমছাম ছাদটা আর রমরমা পরিবেশ, চারিদিকে আলো যেন রাতের আঁধারকে মুছে দিয়েছে। এক পাশে ছোট করে প্যান্ডেল করা হয়েছে, সেখানেই মেহেন্দির আয়োজন করা হয়েছে। অন্য পাশে ছোট পরিসরে স্টেজ করা হয়েছে, সেখানে নাচ গান হবে। সেখানে বাড়ির ছোট সদস্যদের পাশাপাশি আছে সিরাতের ফুফাতো ভাই মশরাফি ও তার বোন মাহিরা। মাহিরা সারার সমবয়সী। মশরফির বয়স 26, পড়াশোনা শেষ করে বাবার ব্যবসা দেখছে। সিরাতের হাতে মেহেদি পড়াচ্ছে মিথিলা। এত তাড়াহুড়োর মাঝে মেহেন্দি আতিশ পাওয়া যায়নি। মিথিলার মেহেদি দেওয়ার হাত ভালো, তাই তাকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। স্টেজে তখন চলছে সারা মাহিরের ডান্স, দুজনে বেশ ভালো নাচে। এরপর মাশরাফি, রাহিম ও ইয়াসের পালা। এর মাঝে রাবেয়া উঠে যায়, সিঁড়ি পেয়ে চলে যায় ভাইয়ের ঘরে। রাবেয়া ও রামিম প্রায় সমবয়সী, 1-2 বছরের পার্থক্য। সে রৌনকের ঘরের সামনে এসে দেখে দরজা হালকা ভিড়ানো আছে। সে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রুমের কোথাও ভাইয়াকে না দেখে ব্যালকনিতে যায়। গিয়ে দেখে রৌনক বারান্দার এক পাশে পাতানো চেয়ারে গা এলিয়ে বসে আছে চোখ বুজে। রাবেয়া ভাইয়ের কাছে গিয়ে তার ঘাড়ে হাত রাখে। কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় রৌনক। রাবেয়াকে দেখে বলে, তুমি এখানে? ছাদে অনুষ্ঠান হচ্ছে, তাহলে কি এখানে কি? অনুষ্ঠান তো তোমার আর সিরাতের জন্য, তুমি যাওনি কেন সেখানে? মাথাটা ধরেছে একটু, তুই যা, নাবিলের খেয়াল রাখবি। রাবেয়া এগিয়ে এসে ভাইয়ের একদম কাছে দাঁড়ায়। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি কি চিন্তিত কিছু নিয়ে? রাবা বোন, কিছু হয়নি আমার, এত চিন্তা করতে হবে না তোর। ভাইয়ের বিয়েতে আনন্দ কর, এমন মুখ ভার করে রাখছিস কেন? যার বিয়ে তার দেখলে কি ভালো লাগবে? তার যার বিয়ে সে যদি দেখে তার বর এভাবে মুখ ভার করে রেখেছে, ওর খারাপ লাগবে না? তুমি যাচ্ছ না কেন ছাদে? ওরও তো খারাপ লাগে। কি করে যাব বল? মনটা অস্থির অস্থির লাগছে। ওর চোখে চোখ মেলাতে ভয় হয়, যদি কিছু ভুল ধরা পড়ে যায় ওর চোখে। এভাবে কতদিন মুখ লুকিয়ে রাখবে? ও তোমার বউ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন তা নিশ্চয়ই আলাদা করে বোঝাতে হবে না। সব জেনে বুঝে এমন বাচ্চা আমার ধারণা ধরে বসে থাকলে হবে? কি করব বল? এ চিন্তায় আমার ঘুম হারাম করে দিচ্ছে যে আমি কি পারবো ওর সব দায়িত্ব সঠিকভাবে পালন করতে? আমি পারবো তো ওকে ভালো রাখতে? ওর যদি কখনো মনে হয় আমি ওকে গুরুত্ব দিচ্ছি না, আদর্শ স্বামী হতে পারছি না, তখন কি করব? সিরাত বুদ্ধিমতী একটা মেয়ে, ও তোমার অবস্থাটা বুঝবে। আর এইসব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতে করবে। ভবিষ্যতের চিন্তা বর্তমানে করে বর্তমানকে কষ্ট দিও না, বর্তমানকে নষ্ট করো না। এতে ওর মনে বিরূপ প্রভাব পড়বে। শুরুতে ওর মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে, যা আজীবন তুমি মুছতে পারবে না। তাই চলো, অন্তত এক পলক দেখা দিয়ে এসো, এতে ওর ভালো লাগবে।
রাবেয়ার কথায় রৌনক সাই জানায়। একটা হালকা সবুজ পাঞ্জাবি পরে তৈরি হয়ে নেয়, রাবেয়ার সাথে সাথে যায়। সিরাত রৌনককে খেয়াল করে না, রাবিয়াকে দেখে বলে, তোমাকে কত খুঁজছি জানো, পিঠটা চুলকে দাও না, চুল পড়েছে আর চুলকাচ্ছে। সারা মাহিরা সব নাচতে ব্যস্ত, আমার বিয়ে, অথচ আমারই কেউ পাত্তা দিচ্ছে না। রাবিয়া হেসে ওঠে ওর কথা শুনে, বলে, একটু নিচে গেছিলাম, ওই দেখো ভাইয়া আসছে। আঙুল দিয়ে ছাদের অন্য পাশে দেখায়। সিরাত দেখে রৌনক ছাদের অন্য পাশে রামিম, মাশরাফি ও ইশতিয়াকের সাথে কথা বলছে। অন্য দিনের তুলনায় আজ যেন অন্যরকম লাগছে। হবু বর বলেই কি একটু বেশি ভালো লাগছে? এই লোকের বয়স এত দেখলে বোঝাই যায় না। কোলাহলে ধ্যানভঙ্গ হতেই দেখে সামনে রামিম, মশরফি ও রৌনককে ধরে বেঁধে এনেছে সামনে, এনে তার পাশে বসিয়ে দেয়। সিরাত হকচকিয়ে রৌনকের দিকে তাকায়। সিরাতের মধ্যে এক অদ্ভুত অস্বস্তির সৃষ্টি হয়, পেটের মধ্যে হাজারো প্রজাপতি ওড়াউড়ি করছে যেন। হঠাৎ সারা ডাক দেয় তাকে, তার ডাকে তার সংবাদ ফিরে আসে, নিজের কাজে নিজেই লজ্জিত হয়। সারা রৌনক ও সিরাতের হাত পাশাপাশি মিলিয়ে মেহেন্দি দিয়ে লাভ আঁকায়, তার মাঝে দুজনের হাতে দুজনের নাম লিখে দেয়। এদিকে রৌনক যেন কাঠের পুতুল মাত্র, মুখে কৃত্রিম এক হাসি ঝুলিয়ে রেখেছে। সিরাতের উপস্থিতির ছোঁয়া যেন তার মাঝে কোনো অনুভূতি জাগ্রত করতে পারছে না। এক পর্যায়ে মেহেন্দি কার্যক্রম শেষ করে কিছু কাপল ফটোশ্যুট করে, এরপর মাথা ব্যথার বাহানায় রৌনক ছাদ থেকে নেমে যায়। সবাই যার যার মতো নাচ গান আড্ডায় ব্যস্ত। সিরাত একা একা বসে মশার কামড় খাচ্ছে। এদের আক্কেল বলিহারি, যার বিয়ে তাকে কেউ গুরুত্বই দিচ্ছে না। সে চাইছে তার নিজের কিছু সিঙ্গেল ছবি তুলবে, কাউকে পাচ্ছে না। কতক্ষণ পর নাবিল এদিকে আসে। নাবিলকে দেখে সিরাত নিজের কাছে তাকে ডেকে বলে, আবার শোন একটু। বলো, কি বলবা? আমাকে কয়টা ছবি তুলে দিবি সোনা? দেখ, কেউ দিচ্ছে না, কারো আমার দিকে কোনো খেয়ালই নেই, অথচ বিয়েটা আমার। আমি তো পারি না তুলতে। আমি শিখিয়ে দিচ্ছি, তুই তোর মতো তুলে দে। সিরাত বিভিন্ন পোজ দিচ্ছে, নাবিলকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে, আর নাবিল তার ছোট হাতে ছবি তুলে দিচ্ছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়ানো রাবিয়া পুরো মুহূর্তটা ক্যামেরা বন্দি করে কারো হোয়াটসঅ্যাপে সেন্ড করে। অপর পাশে ব্যক্তিটি তা দেখে মুচকি হাসে। বারান্দার রেলিংয়ে হাত সরিয়ে আকাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমাকে শক্তি দাও প্রভু, আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। হে প্রভু, আমাকে শক্তি দাও, আমি যেন আমার সাথে জোড়া এই মানুষ দুটোকে যেন ভালো রাখতে পারি, আমার দ্বারা যেন ওরা কষ্ট না পায়। সকাল প্রায় 10টার কাছাকাছি। রওনা পুরো বাড়ি খুঁজে ফেলেছে, বাগানেও খুঁজে দেখেছে, কোথাও তার ছেলের দেখা নেই। কাল রাতে ছাদ থেকে কোথায় গিয়ে ঘুমিয়েছে কে জানে। গভীর রাত অবধি দরজা খোলা রেখে অপেক্ষা করেছে। পরে ভেবে নিয়েছে হয়তো তার বাবার কাছে আছে, কিন্তু তার ধারণা ভাঙে সকালে চায়ের আড্ডায় যখন বাবার কাছে জিজ্ঞেস করে, সে বলে তার কাছে যায়নি কাল। তারপর থেকেই খুঁজে বেড়ানো হচ্ছে, জানে বাড়ির কোনো না কোনো কোনায় আছে ঘাপটি মেরে। তাও সকাল থেকে ছেলেটার মুখ না দেখে অস্থির হয়ে আছে। বসার ঘরে বসেছিল সে, রান্নাঘর থেকে রাবেয়াকে বের হতে দেখে তাকে ডাক দেয়। রাবেয়া ভাইয়ার ডাকে কাছে যায়। নাবিলকে দেখছিস? কোথায় আছে ও? রাতেও ঘুমোতে যায়নি আমার কাছে। ভাইয়া, ও আমাদের সাথে ছিল, সিরাতের রুমে ঘুমিয়েছে, বাচ্চারা সব ওইখানে, এখনো ঘুম। এত বেলা হয়ে গেছে, এখনো ঘুম? ডাকিস না কেন ওদের? ভাইয়া, কাল রাত অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছে সবাই, তাই এখন সব ঘুমোচ্ছে। যা, গিয়ে ডেকে নিয়ে আয়। এখানে এসে ছেলেটা বাতর হয়ে গেছে, আড়ালে আবডালে থেকে বদমাইশি করে বেড়াচ্ছে। রাবেয়া ভাইয়ের কথা শুনে মুখ লুকিয়ে হাসে, বলে, এভাবে বলো না, ঢাকায় তো একাই থাকে, কোনো খেলার সাথে নেই, এখানে আসছে কয়দিনের জন্য, একটু আনন্দ করতে দাও। রওনক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা, ডেকে তোল, বলবি সোজা যেন আমার ঘরে যায়। আচ্ছা, ডেকে দিচ্ছি, বকবে না কিন্তু। রওনক সিঁড়ির দিকে পা বাড়ায়। এই বাড়িতে থেকে নাবিলকে কিছু বলা যায় না, তাই তো শাসনের অভাবে বাদর হয়ে যাচ্ছে। এত বাদর তো তার ছেলে না। সে নিজের ঘরে চলে যায়। এদিকে রাবিয়া চলে যায় সিরাতের রুমে। সেখানে দেখে সারা, নাবিল, ইয়াস একজন একজনকে জাপটে ধরে শুয়ে আছে। খাটের এক মাথায় নাবিল, সে সারাকে জাপটে আছে। সারার হাত পা সব তার গায়ের ওপরে। ছেলেটাকে চ্যাপটা বানিয়ে ফেলেছে। খাটে সারা, নাবিল আর মিথিলা আর ইয়াস ঘুমিয়েছে। নিচে মাহিরা, সিরাত ও রাবিয়া ও ইনান ঘুমিয়েছে। সিরাত গড়িয়ে বিছানার বাইরে ফ্লোরে ড্রেসিং টেবিলের সাথে মিশে গেছে। এদিকে মাহিরা পুরো বিছানা দখল করে আছে আর ইনান এক কোনায় গুটিয়ে আছে। সে পুরো রুমের দৃশ্য ভিডিও করে নেয় নিজের ফোনে। এরপর খাটের কাছে গিয়ে নাবিলের ওপর থেকে সারার হাত পা সরিয়ে
নাবিলকে ডাকতে থাকে। কয়েকবার ডাকতেই নাবিল ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, বাবা আর একটু ঘুমাই, আজ অনেক ঠান্ডা। আমি বাবা না ফুপি। ওঠো সোনা, বাবা ডাকছে তোমাকে। এত বেলা অবধি ঘুমিয়ে আছো শুনে রেগে গেছে। কয়টা বাজে ফুপি? 10টা বাজলো বলে। ওঠো তাড়াতাড়ি, সোজা বাবার কাছে যাবে, দেরি করবে না, না হলে আরও রেগে যাবে।